যদি সন্তান কষ্টে থাকে তবে মায়েরা নাকি কবরে শুয়েও অশান্তিতে থাকে। আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার মতো দিয়ে যাচ্ছি। আপনি কি এখন শান্তিতে আছেন? আম্মু, কেমন মা আপনি? কখনো কোলে নেননি? ঘুমানোর সময় গল্প শোনাননি? আমি পড়ে গিয়েছি, কেঁদেছি, কিন্তু কখনোই আপনি এসে আমাকে বুকে জড়িয়ে ধরেননি। আপনার স্পর্শের জন্য কত আকুল হয়েছি আমি, কিন্তু আজও কি এভাবে আমাকে বঞ্চিত করবেন? আম্মু, আমি আপনার সন্তান। আপনি কিভাবে আমার এই কষ্ট দেখে নীরব থাকেন? আজ অন্তত একবার ফিরে আসুন। আম্মু, একবার আমাকে বুকে জড়িয়ে নিন। আমি আর পারছি না আপনাকে ছাড়া। শ্যান প্রেমবন্ধী ছবিকে বুকে চেপে আকুল হয়ে কান্নায় ভেঙে পড়ল। আই এম মিসিং ইউ। আমি সারা জীবন আপনাকে ছাড়া কাটিয়েছি, কিন্তু আজ সত্যিই পারছি না। একবার এসে আমাকে জড়িয়ে ধরুন প্লিজ আম্মু। কিয়ামতের দিন মায়েরা নাকি তাদের সন্তানদের দুগ্ধার মতো রহমত বর্ষণ করবেন। তবে আমি কি সেদিনও আপনার কাছে শূন্য হাতে আসবো? আপনার জন্য কি কিছুই থাকবে না? প্লিজ আম্মু, আল্লাহর ওয়াস্তে একবার, শুধু একবার ফিরে আসুন। ২৭ বছরের পরিপূর্ণ এক তরুণ, অথচ এই মুহূর্তে যেন এক অসহায় শিশু যে তার মায়ের জন্য আকুল হয়ে কাঁদছে, ক্রন্দনে দিশেহারা হয়ে পড়েছে। বুক চাপা কান্না, শিশুর মতো মায়ের ডাক, তার কণ্ঠের প্রতিটি কম্পনের ব্যথার স্রোত বইয়েছে, যেন গোটা আকাশ ও তার শূন্যতা অনুভব করছে। তার হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষা হঠাৎ যেন বাস্তবে রূপ নিল। খোলা জানলা দিয়ে আসা হাওয়া তার কপালে এলোমেলো হয়ে পড়া চুল সরিয়ে দিল। শ্যান সেই বাতাসে মায়ের হাতের কোমল স্পর্শ অনুভব করল। তার মনে হলো সে কোমল আঙুলগুলো তার অশ্রু মুছে দিচ্ছে। সে ধীরে ধীরে চোখ খুলল। চোখের অস্পষ্ট দৃষ্টিতে একটি অবয়ব গড়ে তুলল। আম্মু, তার কণ্ঠে এমন প্রশান্তি ঝরে পড়ল যেন হারিয়ে যাওয়া শিশু ভিড়ের মাঝে হঠাৎ মাকে খুঁজে পেয়েছে। মালিহা শায়নের কপালে এক চুম্বন দিল। ২৭ বছর পর শায়ন প্রথমবার মায়ের ভালোবাসার স্পর্শ অনুভব করল। তার মনে হলো তার দগ্ধ জ্বালা অস্তিত্বের ওপর কেউ যেন শান্তির বৃষ্টি ছিটিয়ে দিয়েছে। সে বিভোর হয়ে মায়ের বুকে মাথা রেখে দিল। তার যন্ত্রণা ধীরে ধীরে প্রশমিত হতে লাগলো। শান্তির এক স্নিগ্ধ পরশ তার হৃদয়ে প্রভাবিত হলো। এরপর সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। বাড়ি পৌঁছে ওয়াজদান সোজা শায়নের রুমে এলেন। রুমের চারদিকে ছড়িয়ে থাকা বিশৃঙ্খলার দিকে দৃষ্টি দিয়ে তিনি এগিয়ে গেলেন। শায়ন কার্পেটের ওপর এলোমেলোভাবে শুয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল, আর তার ডান গালের নিচে মালিহার ছবি চাপা পড়া ছিল। তার দুহাতের পৃষ্ঠে জমাট বাঁধা রক্ত দেখে ওয়াজদানির কপালে গভীর ভাঁজ পড়ল। মায়ের মতোই হয়েছে। শায়নের আবেগ উন্মাদনা সম্পর্কে ওয়াজদান বরাবরই এ বাক্য উচ্চারণ করতেন। তিনি উঠে নিজের রুমে চলে গেলেন। আলমারি খুলে ফার্স্ট এড বক্স বের করলেন। তারপর রান্নাঘরে গিয়ে একটি স্টিলের পাত্রে কিছুটা পানি গরম করে আবার শায়নের কাছে ফিরে এলেন। হালকা গরম পানিতে ডেটল মিশিয়ে তুলো ভিজিয়ে তিনি শায়নের হাতে জমে থাকা রক্ত মুছতে লাগলেন। এরপর ফার্স্ট এড বক্স থেকে মলম বের করে তার ক্ষতস্থানে আলতো করে লাগালেন। এরপর দু হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিলেন। এই কাজ শেষ করে তিনি উঠে দাঁড়ালেন। ঘরের একপাশে রাখা একটি বালিশ হাতে নিয়ে আবার শায়নের পাশে বসলেন। মমতার স্পর্শে তিনি শায়নের মাথা নিজের কোলে তুলে নিয়ে নিচে রাখা মালিহার ছবিটি সাবধানে সরিয়ে সেখানে বালিশ রাখলেন। তারপর স্নেহ করে শায়নের মাথা বালিশে শুয়ে দিলেন। সেখানেই বসে শায়নের মাথায়
হাত বুলাতে লাগলেন। আজ ওয়াজদানের মনেও মালিহার স্মৃতি তীব্র ঝড়ের মতো হানা দিচ্ছিল। পরদিন তানিয়া দুপুর পর্যন্ত ঘুমিয়ে রইল। সেদিন ছুটি থাকায় কেউ তাকে জাগাতে আসেনি। বেলা করিয়ে প্রায় 12টার দিকে ঘুম ভাঙল। তানিয়া উঠে শুধু এক কাপ চা খেলো, তারপর পরিবারের সঙ্গে বসল দুপুরের খাবারের টেবিলে। সারাদিন যেন কোনো জিজ্ঞাসাবাদের মুখে না পড়তে হয়, সেজন্য সময় কাটালো উমাইর আর উজাইরের সঙ্গেই। খাওয়া দাওয়া শেষে নিজেরাই ঠিক করে নিল ক্রিকেট খেলার আয়োজন। উজাইর ব্যাটিং করছিল, নুরহুদা বোলিং করছিল, তানিয়া উমাইর ছিল ফিল্ডার, আর আজহার ফারুকী ছিলেন আম্পায়ার। মরিয়ম দর্শকের মতো স্ট্যান্ডে বসে চিৎকার করছিল, সাবাস, এবার একটা ছক্কা দাও। নুরহুদা নিচে থেকে ক্লান্ত না হওয়া পর্যন্ত উইকেট ছাড়ে না। বল করার জন্য নুরহুদা দৌড়ে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ থেমে গিয়ে তার দিকে তাকিয়ে বলল, ওহে আমার বিবি জান, আল্লাহকে ভয় করো, স্বামীর অনেক হক থাকে। সে সাথে সাথে জবাব দিল, আমি শুধু একজন স্ত্রী নই, মাও বটে, আর মায়ের কাছে সন্তানই সবার আগে, এমনকি সন্তানের বাবার থেকেও বেশি। চলো উজাইর, আজ তোমার বাবার ছক্কা ছাড়িয়ে দাও। নুরহুদা বিমর্ষ মুখে দেখে, তা নিয়ে হেসে বলল, উদাস হবেন না বাবা, স্ত্রী না হোক মেয়ে তো আপনার পাশেই আছে। থ্যাংক ইউ সুইট হার্ট। তিনি এক হতভাগ্য স্বরের সাথে বললেন, মেনশন নট, তবে দয়া করে দ্রুত উজাইরকে আউট করুন, এরপর আমার ব্যাটিং করার পালা। রাগে চোখে তাকিয়ে বলল, দেখলে বাবা, এই লোভী মহিলা কেন তোমার পক্ষ নিচ্ছে, বুঝলে? এসো তোমাকে বুঝিয়ে দিচ্ছি। চশমা ঠিক করে সে ওমাইয়ের দিকে তেড়ে গেল। আজহার ফারুকী সাবধান করলেন, মারপিট করতে চাও করো, কিন্তু মনে রেখো কাউকে অতিরিক্ত সময় দেওয়া হবে না। ওকে ওকে। আজহার ফারুকের সতর্ক বাণী শুনে সবাই দ্রুত নিজেদের অবস্থানে ফিরে গেল। নুরহুদা ছিলেন দুর্ধর্ষ ফাস্ট বোলার। তিনি বোলিং শুরু করলেন, আর উজাইর এক লম্বা শটে বল মাঠের বাইরে পাঠিয়ে দিল। অ্যান্ড দ্যাট ইজ এ 6। অ্যাম্পায়ার ঘোষণা দিল, আর মরিয়ম উচ্ছ্বাসে হাততালি দিতে লাগলো। তানিয়া বলের পিছু দৌড়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। তার দৃষ্টি আটকে গেল মূল ফটকের সামনে সাদা পাঞ্জাবি পায়জামা পরা ওয়াজদান দাঁড়িয়ে আছে। ওয়াজমানের পাশে মুহূর্তে সে দৃষ্টি ফেরালো নুরহুদা ও দাদুজানের দিকে। তারাও ইতিমধ্যে ওয়াজদানকে দেখে ফেলেছে। নুরহুদা ওয়াচম্যানকে উদ্দেশ্য করে বললেন, আসতে দাও। অনুমতি পেয়েই ওয়াজদান তাদের দিকে এগিয়ে এলেন। তিনি ইচ্ছাকৃতভাবে তানিয়াকে উপেক্ষা করলেন। নুরহুদাও কয়েক কদম এগিয়ে এলেন। ওয়াজদান এক পরিচিত হাসি দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। হাত কর্মর্দনের জন্য বাড়িয়ে দিলেন। হাত ধরতে গিয়ে নুরহুদার চেহারায় অচেনা এক শীতলতা ফুটে উঠল, ঠিক যেমনটা বাবাজানের চেহারায় ফুটে উঠেছিল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হাদি ভাই? উজাইর উমাইরকে খোঁচা দিয়ে বলল, এই হাদি ভাইটা আবার কে? উমাইরের কাঁধ ঝাঁকিয়ে বুঝিয়ে দিল সে কিছুই জানে না, কিন্তু নুরহুদা চমকে গেলেন। তিনি গভীর দৃষ্টিতে ওয়াজদানের দিকে দেখলেন এবং ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনি কে? ওয়াজদান শান্ত স্বরে বললেন, আমার নাম ওয়াজদান মুস্তফা। নুরহুদা ও আজহার ফারুকী এক মুহূর্তের জন্য থেমে গেলেন। এটা অনুভব করি, ওয়াজদান বললেন, হয়তো আপনাদের মনে নেই, তবে আমরা এর আগেও দেখা করেছি। আজ এটা আমাদের দ্বিতীয় সাক্ষাৎ। নুরহুদা তাকে গভীর মনোযোগে দেখলেন, তারপর ধীর কণ্ঠে বললেন, যদি আপনি ওয়াজদান মোস্তফা হন, তাহলে এটি আমাদের দ্বিতীয় সাক্ষাৎ নয়, বরং তৃতীয় সাক্ষাৎ। আর এটা মেনে নেওয়া আমার পক্ষে সহজ নয় যে আপনি সেই দ্বিতীয় সাক্ষাতের কথা ভুলে গেছেন। ওয়াজদান মৃদুস্বরে বললেন,
এমন অনেক স্মৃতি থাকে যা মানুষ কখনো ভুলতে পারে না। তবে ভুলে যাওয়ার চেষ্টা করা তো দোষের নয়। তারপর তিনি সরাসরি নুরুল হুদার দিকে তাকিয়ে বললেন, আমি জানি হাদি ভাই, আমার সঙ্গে সাক্ষাৎ আপনার ও বাবাজানের জন্য আনন্দের কিছু নয়, বরং হয়তো বাবাজান আমার চেহারাও দেখতে চান না। তবুও আজ আপনাদের সামনে আসা আমার জন্য ভীষণ জরুরি হয়ে পড়েছে। নুরুল হুদা কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বিরক্ত নিয়ে বললেন, ভেতরে চলুন, কথা বলি। ওয়াজদান এক মৃদু হেসে তারপর আছার ফারুকের দিকে ফিরলেন, যিনি তাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন। ওয়াজদান স্থির কণ্ঠে বললেন, এই সাক্ষাৎ আপনার উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ বাবাজান। কিন্তু আজহার ফারুকি একটুও নড়ল না। আজ একবার সুযোগ দিন বাবাজান, অন্তত সে যেন তার কথা বলতে পারে। নুরুল হুদা ওনার চোখের দিকে দেখে এক ধরনের ব্যথা মিশ্রিত অনুরোধের স্বরে বললেন। আজহার ফারুকি চোখ চকচক করে ওঠে। তিনি ওয়াজদানের চেহারা থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সামনে এগিয়ে এলেন। তারপর তিনজন পাশাপাশি হাঁটতে হাঁটতেই ড্রয়িং রুমের দিকে গেলেন। আম্মু, আপনি কি তাকে চেনেন? তা নিয়ে আগ্রহ ভরে মরিয়মের কাছে জানতে চাইল। না, আমি চিনি না। আর মা, উনি বাবাকে হাদি ভাই বলে কেন ডাকছেন? উচাইর মাকে জিজ্ঞেস করল। মরিয়ম বিস্ময় প্রকাশ করে বললেন, আমি তো কখনো কাউকে নুরুল হুদাকে এই নামে ডাকতে শুনিনি। হয়তো পূর্ণ কোনো পরিচিত হবেন। একটু থেমে তানিয়া হঠাৎ বলে উঠল, যাই হোক, আমি বাহাদুরকে চায়ের জন্য বলে আসি। কারো দিকে না তাকিয়ে সে রান্নাঘরের দিকে চলে গেল। বাহাদুর তাড়াতাড়ি 3 কাপ চা আর কিছু স্ন্যাক্স নিয়ে ড্রয়িং রুমে পাঠিয়ে দাও, আজ এক বিশেষ অতিথি এসেছেন। যে ঠিক আছে। বাহাদুর চায়ের আয়োজন করতে লাগলো। রান্নাঘরের দরজা পর্যন্ত গিয়ে হঠাৎ কিছু মনে পড়তে তানিয়া ফিরে কিচেনের টেবিলের উপর উঠে বসল। উঠে বসে বলল, জানতে চাইবে না কে এসেছেন? কে এসেছেন? বাহাদুর তার অনুরোধ অনুযায়ী প্রশ্ন করল। তানিয়া দুষ্টু হাসি দিয়ে বলল, মালিহা ফারুকির স্বামী। কে? বাহাদুর বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। সত্যি বলছি, আর শোনো, তোমার মালিহা বিবির একটা ছেলেও আছে। তানিয়া বাহাদুরের বিস্ময় দেখে মজা পেয়ে বলল। বাহাদুরের চোখ আরও বিস্ফোরিত হয়ে গেল, মুখ আরও বড় হয়ে খুলে গেল। মালিহা বিবির ছেলে? বাহাদুর এবার হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, আপনি কি আমাদের সেই মালিহা বিবির কথাই বলছেন? কর্নেল সাহেবের মেয়ে? হ্যাঁ, তোমার মালিহা বিবি। মালিহা ফারুকির কথাই বলছি। ভুলে গেছো নাকি তাকে? বাহাদুর হঠাৎ করেই ম্লান হয়ে গেল। না, তিনি এমন কেউ নন যাকে ভোলা যায়, কিন্তু এখানে তো তাকে মনে রাখার মতো কেউ ছিলই না। তারপর সে তানিয়ার দিকে দেখে বলল, কিন্তু আপনি একটু আগে কি বললেন? মালিহা বিবির তো কোনো সন্তান ছিল না, তার তো বিয়েই হয়নি। আরে না বাহাদুর, মালিহা ফারুকের বিয়ে হয়েছিল এবং তার একটা ছেলেও আছে, যে এসিপি। তুমি তো জানো, এসিপি হলো পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। হতে পারে সে পুলিশ অফিসার, কিন্তু মালিহা বিবির ছেলে হতে পারে না। সে একগুঁইভাবে বলছিল। কেন হতে পারে না? কারণ মালিহা বিবি মারা গিয়েছিলেন। তা নিয়ে কিছুক্ষণ হেসে বলল, ঠিক আছে, তিনি মারা গিয়েছিলেন, কিন্তু মারা যাওয়ার আগে মানুষের বিয়েও হয় এবং তাদের সন্তানও হয়, কিন্তু তার তো বিয়েই হয়নি। সে এখনও নিজের কথা দিয়ে অনড়। তা নিয়ে ছোট্ট বাচ্চার মতো তাকে বোঝানোর চেষ্টা করল, দেখো, যখন তিনি এখান থেকে গিয়েছিলেন তখন তার বিয়ে হয়নি, কিন্তু যাওয়ার পর তিনি ওয়াজদান মুস্তফার সঙ্গে বিয়ে করেছিলেন। তারপর তাদের একটি ছেলেও হয় এবং এরপরে তিনি মারা যান। সে বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু মালিহা বিবি কোথাও যাননি, এই বাড়িতেই তার মৃত্যু হয়েছিল এবং এখান থেকেই তার জানাজা পড়ানো হয়েছিল। কি?
এবার তানিয়া বিস্ময়ে হতবাক হয়ে গেল। হ্যাঁ, মালিহা বিবি অবিবাহিত অবস্থায় মারা গিয়েছিলেন। তার তো কোনো দিন বিয়েই হয়নি। তানিয়ার মাথায় যেন বিস্ফোরণ হলো। সে টেবিল থেকে উঠে দাঁড়ালো আর বাহাদুর বলতে লাগলো, আপনাকে কে কি বলেছে জানি না, কিন্তু আমাদের এ বিষয়ে কথা না বলার জন্য কঠোর নিষেধাজ্ঞা ছিল। আজ আপনি এত বড় কথা বলে ফেললেন, তাই আমিও বলে ফেললাম। কিন্তু দয়া করে আর কিছু জিজ্ঞেস করবেন না। আর বলেও বা কী হবে, তিনি তো মারা গেছেন। সব কথার ইতি এখানেই। তিনি খুব ভালো মেয়ে ছিলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। না, কথা এখানেই শেষ হয়নি। তানিয়া মনে মনে বলল, এখানেই তো গল্পের শুরু। যদি মালিহা দাদাজানের কোনো আদেশ অমান্য না করে, তাহলে তাহলে তাকে গুমদাম করে দেওয়া হলো কেন? তার মৃত্যু কিভাবে ঘটল? কেন তাকে রহস্যের আবরণে ঢেকে রাখা হলো? কেন এই মিথ্যে ছড়ানো হলো যে তিনি ওয়াজদান মোস্তফার স্ত্রী, আসল স্ত্রী ও শায়নের মা? তাহলে কি? কেন তার পরিচয় গোপন রাখা হলো? কেন শায়নকেও বিশ্বাস করানো হলো যে সে মালিহারই সন্তান? চারপাশে শুধু প্রশ্ন আর প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। সে লাউঞ্জে এসে ড্রয়িং রুমের কাচের দরজা দিয়ে ভেতরে তাকালো। আজহার ফারুকী সোফায় বসে বারবার অসুস্থ অস্থিরভাবে নাড়াচাড়া করছিল, আর নুরুল হুদা ওয়াজদানের পাশে বসে তার কাঁধে হাত রেখে মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। আমি জানতাম বাবা ও দাদা যান মালিহার ব্যাপারে কখনো কিছু বলবে না। এখন ওয়াজদানের নামও এই তালিকায় যুক্ত হয়ে গেল। কি জানি এই তিনজন এখন বসে বসে কি নতুন চক্রান্ত রচনা করছিলেন। তিনজন যাদের মালিহা সবচেয়ে বেশি ভালোবাসত, তার সম্পর্কে কেউ সত্য বলতেও রাজি নয়। কেন তার অস্তিত্বকে মিথ্যার চাদরে রেখে দেওয়া হয়েছে? কেউ তাকে মেয়ে হিসেবে মানতে চায় না, আর কেউ বলে তিনি কারো সন্তানের মা। কি অদ্ভুত দাদা। সে ধীরে এসে সোফায় বসল। গল্পের চারটি মূল চরিত্রের মধ্যে একজন মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর বাকি তিনজন যাই বলবে তাই মিথ্যা হবে, কিন্তু হয়তো কোনো গৌণ চরিত্র সত্য বলতে রাজি। যেমন সুমেরা। হ্যাঁ, সুমেরা নিশ্চয়ই জানেন মালিহার মৃত্যু কিভাবে ঘটেছিল। যদি এটা জানা যায় তাহলে বাকি রহস্য সমাধান হয়ে যাবে। কিন্তু আমি সুমেরাকে খুঁজে পাবো কোথায়? আমি তো কখনো মালিহার মাতৃকুলের কাউকে কাসরে ফারুকিতে আসতে দেখিনি। তাহলে কিভাবে তাকে খুঁজে পাবো? সে ভাবতে লাগলো। আমার মা শায়নের মায়ের কাজী। হঠাৎ ফাইজার বলা এই কথাটি তানিয়ার মনে পড়ল, আর সে উঠে দাঁড়ালো। ও মাই গড! ফাইজার মা, শায়নের মা একে অপরের কাজিন ছিলেন। সবাই শায়নের মাকে মালিহা বলেই জানি, আর ফাইজার মা হলেন সুমেরা আন্টি। তাহলে ফাইজা আফাক, মানে সুমেরা আফাক। অবিশ্বাস্য। তানিয়া মনে মনে হেসে উঠল। 3 বছর ধরে আমি সেই বাড়িতে আসা যাওয়া করছি যে পরিবারের সঙ্গে কাসরে ফারুকীর সম্পর্ক বহু বছর আগেই ছিন্ন হয়ে গেছে। এবং যেদিন যাওয়াদের এঙ্গেজমেন্ট ছিল, সেদিন আফাক আঙ্কেল আমার বাবার নাম শুনে চমকে উঠেছিলেন। সন্দেহের আর কোনো অবকাশ নেই। এখন থেকে গল্পের পরবর্তী অংশ সুমেরা আন্টি বলবেন। সে উত্তেজিত হয়ে নিজের রুম থেকে গাড়ির চাবি তুলে নিল, আর মুহূর্তের মধ্যেই ফাইজার বাসায় চলে গেল। ফাইজা দরজা খুলতে অবাক হয়ে গেল। তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এত অবাক হচ্ছ কেন? তুমি জানো গত রাতে তোমার চলে যাওয়ার পর কি হয়েছিল? ফাইজা তার কথার উত্তর না দিয়ে বলল, আমি সব সময় চাইতাম তোমার আর শায়ানের বিয়ে হোক, কিন্তু শায়ান যখনই তোমার বাবার নাম শুনত তখন সে অদ্ভুত ভয়ের মধ্যে পড়ে যেত। তাই গতকাল
আমি ইচ্ছে করে শায়নকে ডেকে এনেছিলাম যেন তোমাদের দুজনের মুখোমুখি কথা হয়। তাই আমি ভেবেছিলাম তাতে হয়তো তার ভয় কেটে যাবে, কিন্তু যখন তুমিও তার কথা মেনে নিলে তখন শেষ উপায় হিসেবে বস্তান আঙ্কেলকে সব বলা ছাড়া উপায় ছিল না। ও, এজন্যই তিনি বাবা আর দাদাজনের সঙ্গে দেখা করতে চলে এলেন। আমিও তো অবাক হয়েছিলাম যে এত বছরে তিনি কখনো দাদাজনের সঙ্গে দেখা করতে আসেননি, আর আজ হঠাৎ কি এমন ঘটল? কি, বস্তান আঙ্কেল তোমাদের বাসায় গিয়েছিলেন? ফাইজা অবাক হয়ে জানতে চাইল। হ্যাঁ, শুধু গিয়েছিলেন না, এখনও কাসুরি ফারুকিতেই আছেন। তুমি কতটা অভদ্র, এত বছর পর তিনি তোমাদের সঙ্গে দেখা করতে এসেছেন, আর তুমিও নাকি রেখে এখানে চলে এসেছ। ফাইজা তানিয়াকে তিরস্কার করল। তিনি বাবা আর দাদাজনের সঙ্গে গোপন বৈঠকে ব্যস্ত আছেন, সুতরাং আমার এই অভদ্রতার কোনো মূল্য নেই। এখন শোনো, আমি আজ আন্টির সঙ্গে দেখা করতে এসেছি, ওনাকে কষ্ট করে ডেকে দাও। কি ব্যাপার? ফাইজা সন্দেহের স্বরে জানতে চাইল। তোমার চিন্তার কিছু নেই, শুধু আন্টিকে ডেকে আনো। ঠিক আছে। কিছুক্ষণ পর সুমিরা আন্টি এলেন এবং বিছানে বসে একটু সতর্কভাবে বললেন, তুমি নাকি বিশেষভাবে আমার সঙ্গে দেখা করতে এসেছ? জি, আমি এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। ফাইজা আমাদের কিছুক্ষণ একা কথা বলতে দেবে? তানিয়া জানতে চাইল। ফাইজা বিস্মিত হলেও সঙ্গে সঙ্গে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি, না দরকার নেই। শুধু এটুকু খেয়াল রেখো, যতক্ষণ না আমি দরজা খুলছি আমাদের যেন কেউ বিরক্ত না করে, ঠিক আছে? ফাইজা বাইরে চলে গেলেই দরজা বন্ধ করে দিল। এখন বলি, কি বলতে চাই? তানিয়া সুমিরা আন্টির দিকে তাকিয়ে বলল। সে লক্ষ্য করল সুমিরা আন্টি কিছুটা অস্থির হয়ে আছেন। আপনি কি আমাকে চেনেন? সুমিরা তার স্বর শুনে বুঝতে পারল যে এই প্রশ্নের পেছনে গভীর কোনো তাৎপর্য আছে। তিনি ধীরে সুস্থে বললেন, তুমি নুরুল হুদার মেয়ে, আর আপনি ইফতেখার হাসানের মেয়ে, মানে মালিহার মামা ইফতেখার হাসানের মেয়ে। তোমাকে নিশ্চয়ই ফাইজা বলেছে? সুমিরা অনুমান করলেন। না, আমাকে মালিহা নিজেই বলেছেন। সুমিরা এমনভাবে তাকালেন যেন মনে হচ্ছে তানিয়ার জ্ঞান হারিয়ে গেছে। আমি আপনাকে খুব সম্মান করি, কিন্তু এখন মনে হচ্ছে এই সম্মানের বিষয়ে আমাকে আবার ভাবতে হবে। তানিয়া ইচ্ছাকৃতভাবে একটু কঠোর হলো। তোমার এই কথার অর্থ কী? তানিয়া হঠাৎ ক্ষোভে ফেটে পড়ল। আপনাদের কি লজ্জা করে না? যে মেয়ে আপনাকে নিজের বোনের মতো ভালোবেসেছিল তার সম্পর্কে আপনি মিথ্যে অপবাদ দিচ্ছেন যে সে নিজের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল? আমি কখনো বলিনি মালিহা পালিয়েছিল। সুমিরা ক্ষিপ্ত স্বরে প্রতিবাদ করলেন। তাহলে মালিহা ওয়াজদানির বিয়েটা কিভাবে হলো? সুমিরা বললেন, মালিহার বাবাজানের সঙ্গে এ বিষয়ে ঝগড়া হয়েছিল। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে তাকে বাড়ি ছেড়ে আসতে হয়। পরে আব্বু আর চাচা মিলিয়ে দেওয়ার চেষ্টা করলেও ফুপ্পাজান সব জানিয়ে দিলেন মালিহা তাদের জন্য মৃত। তখন সবার মনে হলো বস্তানের সঙ্গে তার বিয়ে দেওয়াই ভালো হবে। মালিহা পালায়নি, তাকে যথাযথভাবে বিদায় জানানো হয়েছিল। তানিয়া ধীরে সুস্থে অপেক্ষা করছিল তার কথা শেষ হওয়ার। তারপর বলল, কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছিল? সুমিরা এক মুহূর্ত থেমে গেলে তারপর বললেন, শায়নের জন্মের সময় মালিহা মারা গিয়েছিল। কিন্তু কিভাবে? শিশু জন্মদিদিকে অনেক মেয়ে মারা যায়, এতে অবাক হওয়ার কিছু নেই। সুমিরা একটু অস্বস্তিতে পড়ে বললেন। তানিয়া উঠে দাঁড়ালো, হাত গুটিয়ে বলল, অবাক হওয়ার বিষয় তো অবশ্যই আছে। যদি এমন একজন নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় যে কিনা কখনো গর্ভবতী হয়নি, তাহলে
অবাক না হয়ে কি পারা যায়? সুমির এবার চুপ হয়ে গেলেন। তানিয়া শান্ত কণ্ঠে বলল, মালিহার তো বিয়েই হয়নি, একজন মৃত মেয়ে সম্পর্কে এত বড় মিথ্যে বলতে আপনাদের লজ্জা হয়নি? যে মেয়ে কারো স্ত্রী ছিল না, কারো সন্তানের মাই ছিল না, তার নামের সঙ্গে এসব মিথ্যে জুড়ে দিলেন। আপনি কি মৃত মানুষেরও সম্মান করতে জানেন না? যখন জীবিতদের সম্মান করেননি তখন এটা আশা করাই বৃথা। তীব্র ব্যঙ্গ হাসি দিয়ে বলে চলেছে তানিয়া। কিন্তু কেনই বা আপনি মৃত মেয়ে সম্মান করবেন? আপনি তো জীবিতদের অপমান করেছেন। একবার ভেবে দেখুন, সায়নের সঙ্গে কি করেছেন। যে নারীকে সে মা ভাবছে তিনি আসলে তার মাই নয়। এই সত্য যদি একদিন সে জানতে পারে তাহলে কি হবে তার? এবং সে দুর্ভাগা মা যে তাকে জন্ম দিয়েছিল, তার প্রতি আপনারা কত বড় অন্যায় করেছেন। তানিয়ার চোখ আগুনের মতো জ্বলছিল। আর আজ আমার জীবনও আপনারা ধ্বংস করে দিচ্ছেন, কারণ সায়ন ভাবে সে মালিহা ফারুকের ছেলে। আর এই ভুল ধারণার কারণেই সে আমার সঙ্গে বিয়ে করতে চাইছে না। অথচ আমি সত্য জেনেও তাকে বলতে পারছি না, কারণ আমি জানি সে এটা সহ্য করতে পারবে না। যে বাবাকে সে এত ভালোবাসে তিনি তাকে তার নিজের মায়ের পরিচয় নিয়ে ধোঁকা দিয়েছেন। তানিয়া থেমে গেল। সুমিরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। দাদা যান, বাবা, ওয়াজদান আর আপনাকে মালিহা সবচেয়ে বেশি ভালোবেসেছিল। আর তার মৃত্যুর পর আপনারাই তার সঙ্গে কি করলেন? বাবা আর দাদা যান তার নাম উচ্চারণ করাও বন্ধ করে দিলেন, যেন সে কখনো পৃথিবীতে ছিলই না। আর ওয়াজদান, সে ছিল মালিহার বিশ্বাসের প্রতীক। অথচ সে বিশ্বাসকে মিথ্যা বানিয়ে তার সন্তানের সামনে উপস্থাপন করল। আর আপনি ওয়াজদান আঙ্কেলকে এই মিথ্যা চালিয়ে যেতে দিলেন। সুমিরার কান্না আরও তীব্র হয়ে উঠল, কিন্তু তানিয়া কোনো করুণা দেখালো না। এত বড় মিথ্যের চাল গড়ার কি প্রয়োজন ছিল? আমার আর সায়নীর জীবন ধ্বংস করার কি অধিকার ছিল আপনাদের? জবাব দিন, নাকি আপনার কাছেও কোনো উত্তর নেই? তানিয়ার কণ্ঠস্বর ক্রোধে কাঁপছিল। আজ আপনি চোখের অশ্রু ফেলছেন, কিন্তু যখন মালিহার মৃত্যুতে প্রহসনে পরিণত করেছিলেন তখন কোথায় ছিল এই অশ্রু? আমি মালিহার মৃত্যু নিয়ে প্রহসন করিনি। সুমিরা চিৎকার করে উঠল, হ্যাঁ, সে ছিল দুর্ভাগা, কিন্তু কেউই ভাবেনি তার সঙ্গে এত বড় কিছু ঘটে যাবে। আমি তো আজও বিশ্বাস করতে পারি না যে মালিহা সত্যিই নেই। কি ভেবেছিল সেভাবে চলে যাবে? জীবনে কখনো কাউকে কষ্ট দেয়নি, তবু মৃত্যুর পর সে আমাদের সকলের জন্য এক আজীবনের ক্ষত রেখে গেছে। এটা কোনো রূপকথার গল্প নয় যে শোনার জন্য তুমি এখানে চলে এসেছ। আমি জানি এটা কোনো রূপকথার গল্প নেই, কিন্তু এটা সেই পরীর কাহিনী যে জাদুর রাজ্যে হারিয়ে গিয়েছিল। তানিয়া একবার শান্ত স্বরে বলল। সুমেরা অশ্রু ভেজা চোখে তানিয়াকে দেখল, তারপর ধীরে ধীরে অতীতের পর্দা সরাতে লাগলেন। আফাক চমকে উঠেছিল, কারণ সে সন্ধ্যার ম্লান আলোয় মালিহা ও ওয়াজদানকে একে অপরের মাঝে হারিয়ে যেতে দেখেছিল, কিন্তু সে কোনো অনুমান করতে চায়নি। সে মালিহা আর ওয়াজদান দুজনকে ভালো করে চিনত। মালিহা ছিল পরিপক্ক, সংযত ও বুদ্ধিমতী মেয়ে, আর ওয়াজদান ছিল শান্ত স্বভাবের, যার মনোযোগ শুধুই তার কাজে ছিল। আফাক কখনো তাকে মেয়েদের নিয়ে আগ্রহ প্রকাশ করতে দেখেনি, তাই এই দুই সংযত মানুষ থেকে কোনো বেখেয়ালি আচরণ আশা করা বৃথা ছিল। পরবর্তী দিনগুলোতে আফাক তাদের মধ্যে দূরত্ব দেখলেও অনুভব করেছিল যেন তারা একে অপরের প্রতি গভীরভাবে টান অনুভব করছে। তারপর একদিন যখন নুরুল হুদা মালিহাকে নিতে আসে, তখন আফাক গেটের সামনে তাদের দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে। আর আফাক মালিহাকে
গাড়িতে বসিয়ে দিয়ে যখন ফিরে এলো, দেখলো ওয়াজদান তখনও সেখানে দাঁড়িয়ে আছে। কোথায় হারিয়ে গেলে? আমি হারাইনি, হারিয়েছে শুধু হৃদয়। সত্যি বলছো? আফাক এবার গম্ভীর হলো। ওয়াজদান হেসে বলল, না, মজা করছিলাম। এখন চলো ভেতরে যাই, বাইরে খুব রোদ। ওয়াজদান প্রসঙ্গ পাল্টে দিল, কিন্তু আফাক বুঝতে পারল এদের সম্পর্কের বাঁধন কোনো সাধারণ বন্ধন নয়। সে ওয়াজদানের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চেয়েছিল, কিন্তু সেদিন আর সুযোগ পেল না।